এই মোবাইলটির ওয়াইফাই সমস্যা। কাস্টমারের কথা মতো মোবাইলটা কিছুদিন আগে পানিতে পড়েছিল। পানিতে পড়ার পর ডিসপ্লে চলে যায়। পরবর্তীতে কোনো একজন টেকনিশিয়ান থেকে এটার ডিসপ্লে পরিবর্তন করা হয়েছে। তো ডিসপ্লে ঠিকঠাকই আছে এখন, কিন্তু আপনার মোবাইলের ওয়াইফাই কাজ করছে না এবং মাঝে মধ্যে নেটওয়ার্কও প্রবলেম করে। তো এই মোবাইলটাকে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করতে পারি, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি প্রথমেই এই মোবাইলে যে ওয়াইফাই কাজ করছে না সেই বিষয়টা আপনাকে দেখানোর চেষ্টা করছি। আমি দুইটা মোবাইল নিয়েছি। একটা মোবাইলের মধ্যে কিন্তু আমি যখন ওয়াইফাই কানেকশন করছি বিভিন্ন ওয়াইফাইয়ের নাম কিন্তু শো করছে, কিন্তু আমার হাতে যে মোবাইলটা আছে যেটা ওয়াইফাই সমস্যা, এটা তো ওয়াইফাই যখন চালু করি আশেপাশের কোনো ওয়াইফাই নেটওয়ার্ক কিন্তু শো করে না। কিন্তু আমার হাতে অন্য আরেকটি মডেলের মোবাইল আছে। ওই মোবাইলটাতে আমি যখন ওয়াইফাই কানেকশন করছি বিভিন্ন ওয়াইফাইয়ের নাম শো করছে, এবং এটাতে যদি হটস্পট কানেকশন করি সেক্ষেত্রেও দেখেন কোনো প্রকার ওয়াইফাই কানেকশন কিন্তু শো করছে না। তো চলুন আর দেরি না করে এই মোবাইলটা কীভাবে রিপেয়ার করা যায় সে বিষয়টাই শেয়ার করব। প্রথমে আমরা মোবাইলটা খুলে নিব। কাজটি শুরু করার আগে কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করব। আমাদের মোবাইল রিভিউ হসপিটাল বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মোবাইলের নানা রকম সমস্যা নিয়ে বিভিন্ন সময়ে আমরা ভিডিও দিয়ে আসছি। আর এই ভিডিওগুলো দেখে অসংখ্য ভাই আমাদের এখানে মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখতে আসেন। আমাদের এখানে মোবাইল ফোন সার্ভিসিংয়ের অনেকে বেসিক থেকে অ্যাডভান্স শিখতে আসে, আবার অনেকে শুধু অ্যাডভান্স রিলেটেড কাজগুলো শিখতে আসে। তো যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখতে ইচ্ছুক তারা চাইলে আমাদের এই ভিডিওতে যে ফোন নাম্বারটি দেওয়া আছে ওই ফোন নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। আমাদের মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ট্রেনিং সেন্টারে আপনি মোবাইল ফোন সার্ভিসিংয়ের বেসিক টু অ্যাডভান্স কাজগুলো শিখতে পারবেন। এবং শুধুমাত্র অ্যাডভান্স যারা শিখতে চান তারাও চাইলে আমাদের এখানে আসতে পারেন। এবং আমাদের এখানে খাওয়া থাকা সহ ছাত্রদের যে সকল সুযোগ সুবিধা রয়েছে, আমি আশা রাখি বাংলাদেশে কোনো ট্রেনিং সেন্টারে এরকম সুযোগ সুবিধা নেই। প্রয়োজনে আপনি একবার সরাসরি এসে ভিজিট করে যেতে পারেন। আমরা একবার মাদারবোর্ডটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করব, যেহেতু কাস্টমার বলছে মোবাইলটা কিছুদিন আগে পানিতে পড়েছিল। এমনিতে দেখতে পাচ্ছি মাদারবোর্ড একদম ফ্রেশ আছে। তো আমরা মাইক্রোস্কোপের নিচে একটু ক্লিয়ারভাবে দেখার জন্য মাদারবোর্ডটাকে সেট করে নিলাম। আমি এখানে আ কিছু কার্বন দেখতে পাচ্ছি। এখানে নেটওয়ার্ক এন্টিনার পাশে আ আপনার একটা টোনার আইসি আছে। এই টোনার আইসির পাশে এখানে কার্বন দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু এখানে কার্বন দেখতে পাচ্ছি, তার মানে বুঝতেই পারছি মোবাইলটা ভালো করে ক্লিন করা হয় নাই, অর্থাৎ ওয়াশ করা হয় নাই। এবং নেটওয়ার্কের যে স্টিলের প্যানেল আছে, ওই স্টিলের প্যানেলের ভিতরেও কিন্তু কার্বন লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা একবার কি করব, এই নেটওয়ার্ক যেহেতু কাস্টমার বলছে যে মোবাইলটা মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যা করে, তো আমরা নেটওয়ার্কে স্টিলের প্যানেলটাকে প্রথমেই রিমুভ করব। আমরা এই স্টিলের প্যানেলটা হট এয়ার গানের মাধ্যমে উঠাবো না, এটা আমরা রিচার্জেবল গ্রাইন্ডিং প্যানের মাধ্যমে উঠাবো, অর্থাৎ যেটাকে আমরা আইসি কাটার মোটর বলে থাকি। এই মোটরের মাধ্যমে স্টিলের প্যানেলগুলো কেটে উঠাবো। মূলত হট এয়ার গানের মাধ্যমে উঠানো সহজ, তবে আজকে আমাদের ছাত্রদেরকে দেখানোর জন্য, কারণ কি আমার ক্লাস চলছে ওই সময় আমার ভিডিওটা শ্যুট নেওয়া, তো আমার ছাত্রদেরকে দেখানোর জন্যই মূলত এখানে কেটে তারপরে ওঠানো হচ্ছে যে কীভাবে সাবধানতার সাথে একটা স্টিলের প্যানেল কাটা যায়। সেই বিষয়টাই ছাত্রদেরকে শেখানো হচ্ছে। অনেক সহজে আপনি চাইলে এই স্টেনসিলগুলো কাটতে স্টিলের প্যানেলগুলো কাটতে পারেন। অল্প সময়ের মধ্যেই কিন্তু আসলে কাটা যায়। স্টিলের প্যানেল কাটার সময় আপনাকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ অনেক সময় স্টিলের প্যানেল যদি এই গ্রাইন্ডিং প্যান দিয়ে কাটতে যান অনেক সময় দেখা যায় যে স্টিলের প্যানেলের নিচে কম্পোনেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে, আইসি ড্যামেজ হয়ে যেতে পারে, অর্থাৎ কম্পোনেন্ট এবং আইসি দুইটাই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাই হচ্ছে মূল বিষয়। এই জন্য আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। লক্ষ্য করেন নেটওয়ার্ক সেক্টরের ভিতরে কি পরিমাণে কার্বন দেখা যাচ্ছে, অর্থাৎ এই মোবাইলটা যে নেটওয়ার্ক সেক্টরে পানি গিয়েছে বুঝতেই পারছেন। এবং আমরা ওয়াইফাই আইসির উপরে স্টিলের প্যানেলটাও রিমুভ করব একটু সাবধানতার সাথে। আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে সময়টা বেঁচে যায়, আপনারা যাতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন মনোযোগ সহকারে। এখানে ওয়াইফাই আইসির পাশেও দেখতে পাচ্ছেন কি পরিমাণে কার্বন এবং ময়লা দেখা যাচ্ছে। আমরা এতটুকু কনফার্ম হতে পারলাম যে পানি যাওয়ার কারণে ওয়াইফাই এবং নেটওয়ার্ক সেক্টরটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। তার মানে এই না যে মোবাইলে অন্যান্য সেক্টরে পানি যায় না। যেহেতু পানি গিয়েছে এমনও হতে পারে পাওয়ার আইসির আশেপাশে ও কার্বন থাকতে পারে। সেজন্য আমাকে কি করতে হবে, পাওয়ার আইসির উপরে যে স্টিলের প্যানেল আছে ওই স্টিলের প্যানেলটা উঠিয়ে আমাকে পাওয়ার আইসির এরিয়াটাও ভালোভাবে ক্লিন করতে হবে। তবে আপাতত যেহেতু আমার কাছে এটা ওয়াইফাই এবং নেটওয়ার্ক সমস্যা নিয়ে আসছে, আমরা প্রথমে ওয়াইফাই এবং নেটওয়ার্ক সেক্টরটাকেই ভালোভাবে চেক করব, তার পরবর্তীতে আমরা পাওয়ার সেক্টরটাকেও ক্লিন করে দেব।
ভালোভাবে থিনার দিয়ে নেটওয়ার্ক সেক্টর এবং ওয়াইফাই সেক্টর ভালোভাবে ক্লিন করে নেব। এখানে একটা বিষয় বুঝতে হবে, নেটওয়ার্ক আইসিটা যেহেতু ল্যাগ সিস্টেম, আমরা এটা ক্লিন করে দিলেই এটার ঝামেলা শেষ হয়ে যাবে। কারণ কি কাস্টমারও বলছিল যে নেটওয়ার্ক একবার পাচ্ছিল আর একবার পাচ্ছিল না। যেহেতু নেটওয়ার্ক আইসির পাশে কার্বন দেখতে পেয়েছি আমরা, একটা পিন আর নেটওয়ার্ক আইসির যে বল পিনগুলো আছে এই বল পিনগুলো একে অপরের সাথে শর্ট হয়ে গেলেই বা লিকেজ থাকলেই দেখা গেল যে এরকম নেটওয়ার্ক ফল্ট আসতে পারে। তো মাঝে মধ্যে যেহেতু নেটওয়ার্ক আসছিল, তো আমরা এটা ক্লিন করে দিলেই কাজ হয়ে যাবে। কিন্তু ওয়াইফাই আইসির ক্ষেত্রে এটা বিষয়টা ব্যতিক্রম, কারণ ওয়াইফাই আইসিটা বল সিস্টেম, আইসির নিচে পানি যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ওয়াইফাই আইসি কাজ করা বন্ধ করে দেবে। তো ওয়াইফাই আইসির নিচে পানি গিয়েছে কিনা বা কোনো প্রকার লিকেজ আছে কিনা সেটা আমরা অনেক সহজেই বুঝতে পারবো মাল্টিমিটারের মাধ্যমে। আমরা ওয়াইফাই আইসিটাকে ভালোভাবে চেক করব মাল্টিমিটার দিয়ে, যে ওয়াইফাই আইসির আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো কোনো প্রকার শর্টেজ বা লিকেজ আছে কিনা। ওয়াইফাই আইসির ভোল্টেজ লাইনগুলোর যে ক্যাপাসিটার আছে ওই ক্যাপাসিটারগুলোকে আমি চেক করব। এখানে দুইটা ক্যাপাসিটার একটু সন্দেহ হচ্ছে, সন্দেহ না বলতে এখানে কার্বন দেখা যাচ্ছে ক্যাপাসিটারগুলোতে বেশি। তো এই জন্যই ক্যাপাসিটারগুলোকে রিমুভ করে দিচ্ছি। এই ক্যাপাসিটারগুলো রিমুভ করে দিলে তেমন কোনো সমস্যা হবে না, যেহেতু এটা ভোল্টেজ লাইনে আছে এবং প্যারালাল কানেকশনে আছে। তার মানে এই না যে আপনি ভোল্টেজ লাইনের ক্যাপাসিটার আবার রিমুভ করে দেবেন। কিছু কিছু সেক্টর আছে যে জায়গায় ভোল্টেজ লাইনের ক্যাপাসিটারগুলো আপনি চাইলেই রিমুভ করতে পারবেন না। লক্ষ্য করেন এখানে এই দুইটা ক্যাপাসিটার কিন্তু আমরা শর্ট পাচ্ছি, তো দুই পাশেই কিন্তু ভিপ দিচ্ছে। যেহেতু দুই পাশেই ভিপ দিচ্ছে তার মানে এই ওয়াইফাই আইসির নিচে যে বলগুলো আছে এই বল পিনগুলো একে অপরের সাথে শর্ট হয়ে আপনার এই ভোল্টেজ লাইন শর্ট হয়ে গেছে। তো আমরা ওয়াইফাই আইসিটাকে একটু রিহট করে দেখব, হট এয়ার গানের মাধ্যমে একটু রিহট করে দেখব যে আমাদের এই যে শর্ট দেখাচ্ছে, যে লাইন যে ভোল্টেজ লাইনটা শর্ট দেখাচ্ছে ওই লাইনের শর্টটা যায় কি না। ওয়াইফাই আইসি রিহট করলে যদি শর্ট চলে যায় তাহলে বুঝতে হবে আপনার ওয়াইফাই আইসির নিচে পানি যাওয়ার কারণে ওয়াইফাই আইসির যে বলগুলো আছে বলগুলো একে অপরের সাথে শর্ট হয়ে গেছে, এর জন্য এরকম শর্ট দেখাচ্ছে। আর যদি রিহট করার পরে না যায়, আমরা একবার আইসিটাকে উঠাবো, উঠানোর পর দেখবো শর্ট যায় কি না। যদি শর্ট যায় তাহলে বুঝতে হবে যে আপনার বল পিনগুলো ড্যামেজ হয়ে গেছে, অথবা এরকমও হতে পারে ওয়াইফাই আইসি ড্যামেজ হয়ে গেছে। আর যদি এরকমটা হয় যে শর্ট যায় নাই, তাইলে হতে পারে আপনার এই ওয়াইফাই আইসির যে ভোল্টেজ লাইন আছে ওই ভোল্টেজ লাইনের ক্যাপাসিটারগুলোর মধ্যে কোনো শর্ট সমস্যা আছে, অথবা পাওয়ার আইসি থেকেও আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আইসিটাকে দুই পাশ দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিব, যাতে ভিতরে কার্বন থাকলে কার্বনগুলো যাতে সহজেই রিমুভ হয়ে যায়। আমরা আইসিটাকে রিহট করার টাইমে ফ্লাক্স পেস্ট ব্যবহার করেছি। বুটটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমরা মাল্টিমিটারের মাধ্যমে পুনরায় দেখব। লক্ষ্য করেন মাল্টিমিটারের মাধ্যমে এখন যখন আমরা চেক করছি এখন কিন্তু আর শর্টটা দেখাচ্ছে না। কিছুক্ষণ আগেও কিন্তু আপনার ওয়াইফাই আইসির পাশে যে ভোল্টেজ লাইন ছিল ভোল্টেজ লাইনটা কিন্তু শর্ট দেখাচ্ছে। আমি কিন্তু এটা ডায়াগ্রাম দেখি নাই, ডায়াগ্রাম না দেখেই অনুমানের উপরেই কাজ করেছি। কারণ কি এই সকল কাজের ক্ষেত্রে ডায়াগ্রামের তেমন প্রয়োজন হয় না। আর ওয়াইফাই আইসির পাশে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো মূলত ভোল্টেজ লাইনেরই হয়ে থাকে। তো আমরা এটাকে ভালোভাবে একটু ক্লিন করে নিব, যেহেতু এখন শর্ট দেখাচ্ছে না। তো আমরা এবার মোবাইলটাকে চালু করে দেখব যে আমাদের মোবাইলে ওয়াইফাই জনিত যে সমস্যাটা ছিল সমস্যাটা যায় কি না। আর কাস্টমার যখন আমাদের কাছে মোবাইলটা দিয়েছিল তখন কিন্তু নেটওয়ার্ক কাজ করছিল, কিন্তু কাস্টমারের কথা মতো নেটওয়ার্ক কিন্তু মাঝে মধ্যে কাজ করে না। তো আশা রাখি নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করবে, কিন্তু এখন ওয়াইফাইটা পরীক্ষা করার পালা। একটি মোবাইল পানিতে পড়ার পরে ভালো করে যদি ওয়াশ করা হয় সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু বড় সমস্যা হচ্ছে কাস্টমার। কাস্টমার যখন আমাদের কাছে মোবাইলগুলো নিয়ে আসে রিপেয়ার করার জন্য, পানিতে ফেলে যদি রিপেয়ার করে নিয়ে আসে যে ভাই আমার মোবাইলটা পানিতে পড়েছে, তখন যদি আমরা বলি যে 400-500 টাকা লাগবে ওয়াশ করতে, তখন কাস্টমার যেটা বলে যে ভাই 100 টাকা দিয়ে ওয়াশ করা যায়, আপনি 400-500 টাকা কেন চাইলেন। আসলে কাস্টমারকে কে বোঝাবে, এই 100-200 টাকার ওয়াশ কিন্তু এরকমই হবে, উপর দিয়ে ভালোভাবে একটু মোছা টোচা দিয়ে বলা হবে যে না ওয়াশ হয়ে গেছে। তো একটা মোবাইল পানিতে পড়ার সাথে সাথেই কিন্তু সমস্যা হয় না, সমস্যা হয় 2-4 দিন বা 1 সপ্তাহ যাওয়ার পর। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলের ওয়াইফাই সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন কিন্তু আমার আশেপাশে যত ওয়াইফাই যে নামগুলো আছে এই নামগুলো কিন্তু শো করছে। বন্ধুরা, এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে যে কোনো কাজ আপনার কাছে সহজ মনে হবে। আমি আমার মোবাইল থেকে এখন হটস্পট কানেকশন দিয়েও কিন্তু নেটওয়ার্ক কানেকশন করছি, সুন্দরভাবে কিন্তু ওয়াইফাই কানেকশন হয়ে গেছে। এখন আমি যদি এটার মধ্যে উল্টাপাল্টা কাজ করতাম তাইলে কিন্তু কাজ হতো না।
আমি যদি ওয়াইফাই আইসি চেঞ্জ করতাম বা উঠিয়ে ফেলে দিতাম, মানে এক এক কথা যে কোনো ধরনের কাজ আপনি যখন স্টেপ বাই স্টেপ করবেন তখন কিন্তু সকল কাজই আপনার কাছে সহজ মনে হবে। তো এরকম স্টেপ বাই স্টেপ কাজ শিখতে হলে আপনি আমাদের মোবাইল রিভিউ হসপিটালিটি ট্রেনিং সেন্টারে জয়েন হতে পারেন। তো বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।